আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা ছোটকালে বইতে পড়তাম চীনের দুঃখ হুয়াংহো। যদিও সেই দুঃখ এখন আর নেই। এ কারণ হলো বাংলাদেশে যেমন পদ্মা নদী, তদ্রূপ চীনের দুটো নদী খুবই খরস্রোতা। প্রচুর বন্যা হয়। এর মধ্যে একটি নদী হলো হুয়াংহো, আরেকটি নদী হলো ইয়াংশি। তো এই হুয়াংহো এবং ইয়াংশি, এই দুটো নদীর যে প্রবল বন্যা, এই বন্যার কারণে চীনের বিস্তীর্ণ অঞ্চল প্রতি বছর প্লাবিত হতো, ফসল এবং শস্যহানি হতো, মানুষজনের জীবনে হাহাকার আসতো। তো চীন তার আধুনিক প্রযুক্তি, তার শক্তি সামর্থ্য সব কিছু দিয়ে এই পানির যে প্রবাহ, ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, পানির সম্পদের যে উত্তম ব্যবস্থাপনা, যেখানে জল বা পানি ডাইভার্ট করা দরকার, যেখানে বাঁধ দেওয়া দরকার, যেখানে সেই যাকে বলা হয় ব্যারেজ করা দরকার, প্রত্যেকটা জিনিস করে এই দুটো নদীর পানিকে তারা এত চমৎকারভাবে ব্যবহার করেছে। এবং এর ফলে তাদের দেশে, আমাদের দেশে যেমন দেখুন এইরকম একটা পানির সম্পদ ব্যবহার করতে গিয়ে, কাপ্তাই লেক তৈরি করতে গিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা পাকিস্তান জমানায় তৈরি হয়েছে। এবার হুয়াংখো এবং ইয়াংশি নদীতে বিভিন্ন জায়গাতে বাঁধ নির্মাণ করতে গিয়ে চীনে অন্তত ২০ কোটি লোক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ কোটি। আবার এই ২০ কোটি লোকের মধ্যে অন্ততপক্ষে ২ থেকে ৩ কোটি লোককে বাস্তুচ্যুত করতে হয়েছে। মানে প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের এই বিশাল জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেভ করার জন্য। এবং চীন যেহেতু একটা বড় রাষ্ট্র, কর্তৃত্ববাদী রাষ্ট্র, তারা এই কাজটি খুব শক্ত হাতে করতে পেরেছে। এবং ওই খবর পৃথিবীতে আসেনি। যেমন ধরুন, বিল ক্লিনটনের জামানাতে আমেরিকা খুব টাকা পয়সা দিয়ে চীনে একটা বিরাট বিপ্লব করার চেষ্টা করলো, দেং জিয়াওপিং এর জমানাতে। তা আমরা সেই তিয়ান আনমেন স্কোয়ারে বেইজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন করলো, আমাদের বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলন মানে ওটার কাছে একটা মশাও না। তিয়ানআনমেন স্কোয়ারে যে আন্দোলন হয়েছিল ৮০-র দশকে, আপনারা চিন্তা করে দেখেন, চীন সেই ছাত্রদের উপরে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সেই ট্যাঙ্ক উঠিয়ে দিয়েছিল। কত হাজার ছাত্র যে ট্যাঙ্কের তলে পড়ে মারা গেছে তার কোনো ইয়াত্তা নাই। বিপ্লব একেবারে চিরজীবনের জন্য মানে তিয়ানআনমেন স্কোয়ারে কবর দিয়ে দেওয়া হয়েছে। এই হলো চীন। তো তারা তাদের নিজেদের দেশে কিভাবে, ধরেন আপনি বিয়ে করবেন, সন্তান লালন পালন করবেন, এমনকি আপনি সেক্স করবেন, প্রত্যেকটা ব্যাপারে সরকারের নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। এর বাইরে হলে গ্যাসাং কল্লা শেষ করে দেবে। তো সেই চীনের সঙ্গে যদি আপনাকে ধারণ করতে হয় তার রাজনীতি, অর্থনীতি সব কিছু, প্রথমত আপনাকে এক্সপার্ট হতে হবে। চীনা অর্থনীতি, কৃষ্টি, কালচার এবং বিশেষ করে এখনকার যে শাসন ব্যবস্থা, এই ব্যাপারে এক্সপার্ট না হলে আপনি চীনের বন্ধুত্ব পাবেন না। চীন কারোর সাথে আসলে এভাবে কোনো সফট শত্রুতা ছাড়া এভাবে শত্রুতা করে না। এবং আমেরিকা দেখুন চীনের সাথে বহুবার শত্রুতা করতে গিয়ে নিজেরাই কিন্তু দেউলিয়া হয়ে পড়েছে। তাদের আজকের যে গুগল, তারপরে মানে এই যে তাদের গুগল, ম্যাকডোনাল্ডস, আইফোন, অ্যাপেল, এই গুলোকে হাতিয়ার বানিয়ে তারা চীনকে যেভাবে ডমিনেট করতে চেয়েছে, এটা তাদের জন্য, আমেরিকার জন্য মারাত্মক বুমেরাং হয়ে গেছে। এখন অ্যাপেল সেই আমেরিকা থেকে তাদের যে ফ্যাক্টরিটা সরিয়ে ভারতে এনেছে। চীনের ঘোড়ার ডিম কিছু হয়নি, অ্যাপেলের চেয়ে তাদের যে হুয়াওয়ে, এই কোম্পানির বিক্রি বেড়ে গেছে। সেই টেসলা কোম্পানি দিয়ে তারা ভাব দেখানোর চেষ্টা করেছে, সেখানে বিওয়াইডি, তারপরে শাওমি, তারপর হুয়াওয়ে, এরা যে ইভি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করেছে, এদের যে আউটপুট এবং প্রাইজিং, এটা যদি চলতে থাকে আর কিছুদিন পর
ইলন মাস্কের টেসলা জাস্ট দেউলিয়া হয়ে পড়বে। এই হলো বাস্তবতা। তো সেই চীনের সঙ্গে আমরা যারা বাংলাদেশ, আমরা যদি পাঙ্গাল নিতে যাই, চালাকি করতে যাই, না বুঝে তাদের সঙ্গে মানে খুব চুমাচুমি করতে যাই, এতে আমাদের যে কী হবে, মানে আমরা নীলকণ্ঠ না হলে আমাদের সারা শরীর কালো হয়ে যাবে। তো সেই দিক থেকে শেখ হাসিনা চীনের সঙ্গে একটি দহরম মহরম সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন। কিন্তু সেই দহরম মহরম সম্পর্কের কারণে শেখ হাসিনার পতনটা খুব দ্রুত, যাকে বলা হয়, তাকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে গেছে। যদি চীনের সেই একসময় মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেব বলছেন, কেন আমরা চীনে যাব না, চীন আমাদেরকে বিনা শর্তে টনচাপ মানি দিচ্ছে, বস্তা ভস্তা টাকা দিচ্ছে, আমাদের চীনের সাথে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, দিল্লির সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এটা তো বন্ধন ছিন্ন হবে না, আর চীনের সাথে আমাদের টাকার জন্য সম্পর্ক রাখতে হবে। এটা শুনতে খুব ভালো শোনা গিয়েছিল, কিন্তু যেটা কাজটা করা হয়েছে, আজ যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চীনের যে কর্তৃত্ব আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। এই যখন এই এক্সপ্রেসওয়ে বা মেট্রো রেলের কাজ চলছিল, আমি তো যোগাযোগ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটিতে মানে 3টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এই মেট্রো রেল কীভাবে হয়েছে, কী হয়েছে না হয়েছে, কোন কোম্পানি কী কাজ পেয়েছে না পেয়েছে, তো সেটা আমার মুখস্থ। তো আমার ছেলে তিতুমির কলেজে তার এসএসসি পরীক্ষার সেই পড়েছে, ছিট পড়েছে। তো এই পুরো রাস্তাটা, তিতুমির কলেজের এই পুরো রাস্তাটা চীনা কোম্পানি এমনভাবে ব্লক করে রেখেছে, তারা 6 মাস 1 বছর যাবত কোনো কাজ করছে না, কিন্তু ওখানে কোনো গাড়িও চলতে দিচ্ছে না, গাড়িও যেতে দিচ্ছে না, জাস্ট একটা গলি দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তা আমি যখন ওখানে গাড়িটা একটু রাখলাম, রেখে আমার ছেলেটাকে দিয়ে আমি আবার গাড়িটা নিয়ে আসবো, তো 10-12 জন বাঙালি তারা চলে আসছে। এই যাও যাও এখান থেকে, আমার ড্রাইভার তো মানে রীতিমতো ভয়ে অস্থির, মানে পারে তো গাড়ি একদম বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। তেমন সময় আমি দৌড়ে আসছি, তো আমাকে দেখে বাঙালি যারা একটু অপ্রস্তুত হয়ে গেল, একটু পিছিয়ে গেলাম, বললাম যে স্যার এটা সরাতে হবে, বসের নির্দেশ। তা আমি বললাম তোমার বসকে ডাকো, বসকে ডাকো, ওর পাসপোর্ট আর ওর যে ওয়ার্ক অর্ডার আছে সেটা আমি চেক করবো, ওর বসকে ডাকো, আই ওয়ান্ট টু সি হিম বলে। এখন ওরা ওই যে যারা লোকজন আছে ওরা সাহস পেল না বাঙালির, ওরা বোধহয় কানে কানে কি বললো ওই ভদ্রলোকের, সে আস্তে ওখান থেকে মাথা নিচু করে চলে গেল। এই যে আমি কথা বললাম, এটা 2013-14 সনের ঘটনা। সেই কর্তৃত্বে এখন আপনি চীনের যে কোনো লোক বাংলাদেশ